নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ক্রিজে নেমেই প্রথম ওভারের প্রথম বলে যদি কেউ বাউন্ডারির বাইরে 6 মারেন, যেমন যারা দর্শক আসনে বসে থাকেন চমকে যান, আমি কিন্তু চমকাইনি। নরেন্দ্র মোদীর ফার্স্ট স্পেলের প্রথম ওভারের প্রথম বলেই পাকিস্তানকে 6 মারলেন। বাংলা তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া, সংবাদ মাধ্যম সেগুলো নিয়ে কোনো শব্দ উচ্চারণ করলো না, কিন্তু আজকে আমার মনে হলো বাংলার বার্তা এইটা নিয়ে একটু কথা বলা দরকার। পাকিস্তানের রাষ্ট্রপতি, আপনারা জানেন পাকিস্তানের রাষ্ট্রপতি শাহবাজ শরীফ, সেই ভদ্রলোক ভারতবর্ষকে শুভেচ্ছা জানিয়েছেন, ভারতবর্ষের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন, 10 শব্দে শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাই, কংগ্রেচুলেশনস জানিয়েছেন। মোদীজি কি উত্তর দিয়েছেন? মোদীজি 3টে শব্দ ব্যয় করেছেন পাকিস্তানের জন্য। শুভেচ্ছার জন্য ধন্যবাদ, এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন। শুভেচ্ছার জন্য ধন্যবাদ, তার টুইটটাকে রিপোস্ট করে শুভেচ্ছার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, ব্যাস। তার বাইরে আর কোনো শব্দ বন্ধ নেই। কী বলবেন এটাকে? আমি কেন এই কথাটা নিয়ে আজকে শুরু করলাম জানেন? একটু ছোট্ট করে ইতিহাসটা ঘেঁটে আসি, তাহলে চট করে সুবিধা হবে। বাংলা তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া এগুলো নিয়ে আলোচনা করছে না, তারা আলোচনা করছেন এমন তথ্য নিয়ে যে তথ্যগুলোর কোনো সারবত্তা নেই, যার মধ্যে মিনিমাম সত্যতা নেই। পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি কী হবে? মহিলারা হবে? কারা কারা হতে হবে? কে হতে পারেন? কীভাবে হতে পারেন? সেইগুলো নিয়ে জল্পনা কল্পনা, ঘন্টার পর ঘন্টা টকশো চলছে। সোহম চক্রবর্তীতে সেই ইলেকট্রনিক্স মিডিয়া লেগে আছে, সেখান থেকে আর বেরোতেই পারছে না। অথচ ভারতবর্ষ, আমার দেশ, সেই দেশের প্রধানমন্ত্রী পাকিস্তানকে প্রথম ওভারই হুক করে বাউন্ডারির বাইরে পাঠালেন, এমন একটা খবর, সেই খবর থেকে কি সুন্দর আমরা দৃষ্টি ঘুরিয়ে নিলাম। এটার নামই বাংলা মিডিয়া। তাদের দোষ দিই না, তার কারণ নবান্নর উপর তারা তাদের জীবন জীবিকা নির্ভরশীল, কিন্তু আমাদের তো নয়। ফলে আমাদের দেশ সম্বন্ধে কথা বলতে কোনো অসুবিধা হয় না। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, তার আগে অর্থাৎ গতকাল যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন, গতকালের একদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন, নেওয়ার পর তারপর দফতর বন্টন হয়েছে, প্রথম ক্যাবিনেট মিটিং করেছেন, প্রথম 100 দিনের কাজের জন্য প্রত্যেক মন্ত্রীকে নির্দেশিকা দিয়েছেন। সেই শপথ গ্রহণের দিন আপনাদের যদি মনে থাকে, জম্মুতে লস্কর-ই তৈবা তাঁদের নেতৃত্বে একটা ট্যুরিস্ট বাসের ওপর আক্রমণ, এবং সেই বাসটা খাদে পড়ে যায়, 10 জন মানুষের মৃত্যু হয়, কফিনবন্দি তাদের দেহ তাদের গ্রামে ফেরে। অর্থাৎ ভারতবর্ষকে স্বাগত জানিয়েছিল পাকিস্তান 10টা লাশ দিয়ে, 10টা কফিনবন্দি লাশ দিয়ে। এবং লস্কর-ই তৈবা তারা অফিসিয়ালি স্বীকার করেছে যে আমরাই এটা করেছি। অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ দিচ্ছে, সেটা তাদের না পছন্দ, তাদের তো ঘোষিত কর্মসূচি। ভারতবর্ষের মাটিতে স্থিতিশীল, স্থায়ী, শক্তিশালী, চোখে চোখ রেখে পাকিস্তানকে চুপ কথাটা বলার মতো কোনো রাষ্ট্র ব্যবস্থা থাকবে, সেটা তো তারা চান না, সেটা তো ঘোষিত কর্মসূচি। কারণ পাকিস্তান অকুপাইড কাশ্মীর যদি ভারতবর্ষের মধ্যে চলে আসে, ফলে সেটাকে তো কাউন্টার করা দরকার, সেটা তো ঘোষিত কর্মসূচি আছে বিজেপির। ফলত স্বাভাবিকভাবে লস্কর-ই তৈবাকে দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়েছিল 10টা কফিনবন্দি লাশ দিয়ে। এবং তার প্রত্যুত্তরে, তার পরবর্তীকালে যখন আমরা দেখলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে সমস্ত জল্পনা কল্পনাকে উড়িয়ে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, সমস্ত শরিকদের নিয়ে 72 জনের মন্ত্রিসভাকে নিয়ে শপথ নিলেন। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র কারা কারা আমন্ত্রিত ছিলেন? আপনারা জানেন যে নরেন্দ্র মোদী প্রতিবেশী প্রথম নীতি, এটা এই সরকারের একটা ঘোষিত নীতি। অর্থাৎ প্রতিবেশী প্রথম নীতি, প্রতিবেশীদের জন্য প্রথম নীতি থাকবে ভারতবর্ষের পররাষ্ট্রক্ষেত্রে। সেই নীতির প্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতবর্ষ সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাদের যাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, তার মধ্যে কে ছিলেন না ছিলেন? মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুজু, তিনি চীনপন্থী রাষ্ট্রনায়ক, ভারতবর্ষের বিরুদ্ধে তার একটা ভূমিকা আছে, কিন্তু তিনিও মালদ্বীপের, তাঁকেও নরেন্দ্র মোদী কিন্তু আমন্ত্রণ করেছেন, নরেন্দ্র মোদীর সরকার আমন্ত্রণ জানিয়েছিলেন এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার জন্য। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে তিনিও এসেছিলেন, এবং অবশ্যই বাংলাদেশের সভাপতি, বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ হাসিনা এসেছিলেন, নেপালের প্রেসিডেন্ট এসেছিলেন, ভুটানের রাজা এসেছিলেন, সবাই এসেছিলেন। শুধুমাত্র ব্যতিক্রম ছিল পাকিস্তান, পার্শ্ববর্তী রাষ্ট্র, কিন্তু পাকিস্তানকে আমন্ত্রণই জানানো হয়নি। এত বড় একটা খবর নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়া কোনো ঘণ্টাখানেক, ঘণ্টা দুয়েক, ঘণ্টা দিনেক, কিংবা তথাকথিত ডিজিটাল পোর্টাল যারা আলোচনা করেন, যারা নানান ধরনের গল্প বাজারে ছাড়ছেন, অথচ তার মধ্যে কোনো সত্য থাকে, সেগুলো নিয়ে যারা বাজারে ছাড়ছেন, তারা এটা নিয়ে কোনো আলোচনাই করেনি যে একমাত্র পাকিস্তানকে ভারতবর্ষ নিমন্ত্রণ জানাননি। আমন্ত্রণ, অর্থাৎ একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদে অভিষিক্ত হচ্ছেন তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী, সেখানে পররাষ্ট্রের ক্ষেত্রে সমস্ত রাষ্ট্রগুলোকে নিমন্ত্রণ করা হয়েছে এক্সেপ্ট পাকিস্তান। এবং তারপর সেই সময় যখন শপথ নিচ্ছেন, তার আগে যখন এনডিএ সরকার সবে
নির্বাচনে জয়ী হলো, এনডিএ জোট জয়ী হলো, সরকার বলবো না, 292টা আসন নিয়ে জোট জয়ী হলো, তখন সমস্ত দেশগুলো থেকে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, সোভিয়েত রাশিয়া থেকে শুরু করে সারা পৃথিবীর সমস্ত দেশ, দু একটি দেশ বাদে, তাদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা যখন নর্থ ব্লকে এসে পৌঁছচ্ছিল, অভিনন্দন বার্তা এসে যখন পৌঁছচ্ছিল, তার মধ্যে যখন সেগুলো পৌঁছেছিল, তার মধ্যে ব্যতিক্রম ছিল পাকিস্তান। অর্থাৎ পাকিস্তান আমন্ত্রিত হওয়ার আগে থেকেই পাকিস্তান নিজেদের ভূমিকা ঠিক করে নিয়েছিল। অর্থাৎ লস্করি তৈবাকে দিয়ে শপথ গ্রহণের দিনটাকে বেছে নিয়ে আক্রমণ করা এক। দ্বিতীয়ত হচ্ছে যে ভারতবর্ষে যখন নতুন একটা সরকার গঠন হলো, এটা কাটসি, মানে আমি বলছি পররাষ্ট্র নীতিতে বলে সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্র শুভেচ্ছা বার্তা পাঠায় তাদের প্রধানরা, সেটা ডেকোরাম, এটা প্রথা। একমাত্র পাকিস্তান কিন্তু ভারতবর্ষকে কোনো শুভেচ্ছা বার্তা পাঠায়নি, একমাত্র প্রথম থেকে। এবং সেটা যখন পাকিস্তানের সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে কেন পাঠাননি, তার উত্তরে মানে আমি বলছি এই কথাটা বলছি, পাক বিদেশ মুখপাত্রের একটা কোটেশন আপনাদের কাছে কোট করি। মুমতাজ জাহারা বালোচ তিনি হচ্ছেন পাকিস্তান বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়করা ভারতবর্ষকে শুভেচ্ছা জানিয়েছেন, আপনাদের রাষ্ট্রপতি শুভেচ্ছা জানালেন না কেন, তার উত্তরে তাঁর পাক বিদেশ মন্ত্রকের যিনি মুখপাত্র ছিলেন, তাঁর বক্তব্য ছিল খুব পরিষ্কার যে তাড়াহুড়োর কী আছে। অর্থাৎ একদিকে তাড়াহুড়োর কী আছে বলে প্রথমে শুভেচ্ছা বার্তা না পাঠানো, তারপর লস্করি তৈবাকে দিয়ে ভারতবর্ষের ওই শপথ গ্রহণের দিনটাকে চিহ্নিত করে দেওয়া 10টা মানুষের মৃত্যু দিয়ে, আর তারপর শেষ পর্যন্ত বুঝেছেন যে সারা পৃথিবীর কাছে পাকিস্তান একঘরে হয়ে যাচ্ছে। সেই সময় শাহবাজ শরীফ 10 লাইনের শুভেচ্ছা বার্তা দিয়েছেন, 10টা শব্দের শুভেচ্ছা বার্তা, 10টা লাইন বলবো না, 10টা শব্দের শুভেচ্ছা বার্তা। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাই। নরেন্দ্র মোদী তার উত্তর দিয়েছেন 3টি শব্দে, শুভেচ্ছার জন্য ধন্যবাদ। খুব ইন্টারেস্টিং না? আমার কাছে খালি বারবার মনে হচ্ছিল খুব ইম্পর্টেন্ট। আমরা যতই বাংলা পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলি না কেন, এটাও তো একটা রাষ্ট্রের চিন্তার একটা মানে স্ফুরণ বলা যেতে পারে যে তোমাদের আমি গুরুত্ব দিচ্ছি না, তোমাদের নিমন্ত্রণ জানাইনি। এবং শুধু তাই নয়, তোমরা শুভেচ্ছা জানিয়েছ, পাল্টা কার্ডসি আমরা দেখিয়েছি, তোমাদের 10টা শব্দের বদলে আমি 3টে শব্দ পাকিস্তানের জন্য ব্যয় করলাম। দিস ইজ হোয়াট আ কান্ট্রি স্টেটসম্যান নিডস, যেটা ভারত ভুলে গিয়েছিল বহুদিন আগে ভুলে গিয়েছিল। আমি বলছি সমস্ত সরকারগুলো, ইনক্লুডিং এনডিএর প্রথম সরকারও, তারা কিন্তু অনেক সম্মান প্রদর্শন করে গেছে পাকিস্তানকে দিনের পর দিন। তার বিনিময়ে পাকিস্তান কী দিয়েছে? একটা অস্থিরতা দিয়েছে, একটা সন্ত্রাসবাদী আবহ দিয়েছে, নিজেদের ইকোনমি ভেঙে পড়েছে। অথচ কাশ্মীরকে বিরক্ত করা থামেননি তারা, ক্রমাগত চীনের সঙ্গে হাত মিলিয়ে কী একটা পরিস্থিতি সার্বিকভাবে তৈরি করে রেখেছে ভাবুন তো। এবং এর জন্য কংগ্রেস সরকার অবশ্যই দায়ী। তারা 7 দশক ধরে পাকিস্তানকে তোষণ করে গেছেন। এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তোষণ এবং তুষ্টিকরণ করেন না, ঠিক একইভাবে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ভারতের রাষ্ট্র ব্যবস্থায় যারা সরকারের ক্ষমতায় থেকেছেন, যারা প্রধানমন্ত্রী থেকেছেন, বারিং 1 or 2, প্রত্যেকে কিন্তু সবসময় তুষ্টিকরণের পথে হেঁটেছেন, এক্সেপ্ট ইন্দিরা গান্ধী বলব, তিনি তুষ্টিকরণের পথে হাঁটেননি, সরাসরি চোখে চোখ রেখে কথা বলেন। কিন্তু পরবর্তীকালে যারা এসছেন বা তার আগে যারা এসছেন, প্রত্যেকেই খুশি করে চলার একটা পথ হেঁটেছেন। সেই জায়গা থেকে বেরিয়ে এসে ভারতবর্ষকে মানে সার্বিকভাবে পৃথিবীর মানচিত্রে একটা চোখ রাঙিয়ে কথা বলার মতো জায়গা তৈরি করলেন নরেন্দ্র মোদী। তার প্রথম স্পেলেই 10টা শব্দের বদলা দিলেন 3টে শব্দ দিয়ে। পরবর্তীতে দেখা যাক কোন দিকে পরিস্থিতি গড়ায়। শুধু কি এইটা আমি বলবো, আজকে ভারত সরকার নিয়ে কথা বলতে গিয়ে আমার আরও 2-1টা কথা মনে পড়ছে, তারপর আমরা বাংলায় অবশ্যই আসবো। যখন ভারতবর্ষ এইভাবে চলছে, পাকিস্তানকে চোখে চোখ রেখে বলছে তুমি 10টা শব্দ আমার জন্য ব্যবহার করছো, আমি 3টে শব্দ তোমার জন্য ব্যবহার করছি, ঠিক এই সময় দাঁড়িয়ে যেদিন শপথ গ্রহণের অনুষ্ঠান, সেদিনকে তো আপনারা জানেন বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা এসছেন। সারা ভারতবর্ষে আলোচনা যে এনডিএ সরকার করতে পারবে কিনা, শরিকরা সন্তুষ্ট কিনা, টাগ অফ ওয়ার কিনা। সারা ভারতবর্ষের তথাকথিত কংগ্রেস ঘরানার যারা মিডিয়া কিংবা এই পশ্চিমবঙ্গের তৃণমূল ঘরানার যারা মিডিয়া, তারা একটাতেই আলোচনায় সীমাবদ্ধ ছিল, এই সরকার বেশি দিন টিকবে না, এই সরকারে অস্থিরতা আছে, এই সরকারে ওই শরিকি সংঘ সেই সরকার পড়ে যাবে। সরকার পড়বে কি পড়বে না তো সেটা ভবিষ্যতের ব্যাপার, কিন্তু সরকার চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারকে বসিয়ে শপথ নিচ্ছেন এবং তাদের মন্ত্রীরাও শপথ নিচ্ছেন। সেইখানে দাঁড়িয়ে যখন সেই আলোচনায় মিডিয়া ঘুরে যায়, তখন বুঝতে হয় পেছনের অন্তর্নিহিত রহস্য। আমি খুব একটা ইন্টারেস্টিং ঘটনা আমার চোখে পড়লো, আমার মনে হলো বাংলা বার্তা দর্শকদের এটা জানানো দরকার। দেখুন, আমরা বাংলা নিয়ে যতই আলোচনা করি না কেন, আলটিমেটলি আমরা ভারত রাষ্ট্রের সঙ্গী।
ফলে সেখানে দাঁড়িয়ে এই তথ্যগুলো আমাকে ভীষণ নাড়া দিয়েছে, একজন ভারতের নাগরিক হিসেবে নাড়া দিয়েছে। আমি খালি ভাবার চেষ্টা করছিলাম, আচ্ছা বলুন তো, যদি ধরুন মানে আমি এই জায়গাটাতেও আসার চেষ্টা করছি যে ধরুন ভারতবর্ষে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন না, ইন্ডিজোট ক্ষমতায় আসছে, তারা তো প্রধানমন্ত্রী বাঁচতেই 4 দিন 5 দিন লাগিয়ে দিতেন, এবং তারপর যখন প্রধানমন্ত্রী বাছা হতো তখন তো পাকিস্তানের দরজার খুলে দিয়ে বলা হতো যে আগামী 7 দিন পাকিস্তান এবং ভারতবর্ষের সীমান্তে সমস্ত চলাচল করবে, কোনো রেস্ট্রিকশন থাকবে না। আপনার যদি মনে থাকে যে অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়েছিলেন পাকিস্তানের রাজনীতিবিদরা, আপনাদের যদি মনে থাকে যে পাকিস্তানের পার্লামেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করা হয়েছিল, আপনাদের যদি মনে থাকে যে কথা বারবার বলি, বাংলাদেশের জামাত কিংবা খালেদা জিয়ার লোকজন ভীষণভাবে তাকিয়েছিলেন এই রাজ্যে বিজেপি কটা সিপাহী, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটা আসন পান। বাংলাদেশের আমার এক বন্ধু বারবার ফোন করে বলছেন যে আমাদের দেশে জামাত কিংবা খালেদা জিয়াপন্থীরা তারা ভীষণভাবে উদ্গ্রীব, দিদি জিতবেন তো, অর্থাৎ দিদির জয়টা জামাতদের কাছে ভীষণভাবে প্রয়োজনীয়। সেই প্রেক্ষিতে পুরো ব্যাপারটা আমি খালি ভাবছিলাম। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যেদিন প্রথম শপথের দিন, সেদিনকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এসেছেন, নরেন্দ্র মোদী শপথ নিয়েছেন, আবার রাষ্ট্রপতি ভবনে বেড়াল দেখা গেছে না চিতাবাঘ দেখা গেছে, সেটা নিয়ে সংবাদ মাধ্যম বিস্তর কল্পনা করেছেন। এসব অনেক কিছু ইন্টারেস্টিং ছোট্ট টিটবিটস হয়েছে, এবং অবশ্যই শরিকি সংঘাতের ব্যাপারটা আলোচনা এসছে। প্রফুল্ল প্যাটেল তিনি পূর্ণমন্ত্রী হননি বলে তিনি শপথ নেননি, এসব নিয়ে প্রচুর কল্পনা চলছে। ঠিক সেই সময় দাঁড়িয়ে আরও একটা ইন্টারেস্টিং ঘটনা আমার কাছে খুব চোখে লেগেছে, যে সেই সময় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী চোখ রাখছেন 14 তারিখ ইটালিতে যেতে হবে জয়শঙ্করকে নিয়ে G20 মিটিংয়ে। তার আগে চন্দ্রবাবু নাইডুর শপথ, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকবেন, সেটা চন্দ্রবাবুকে কথা দিয়েছেন। কিন্তু তার থেকেও ইন্টারেস্টিং যেটা, যখনও দফতর বন্টন হয়নি, ধরুন মন্ত্রীরা শপথ নিয়েছেন যেদিন, সেদিন কিন্তু দফতর বন্টন হয়নি, দফতর বন্টনটা পরের দিন ঘোষণা হয়েছে কে কোন দফতর পাবে। এস জয়শঙ্কর, যিনি ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এতদিন ধরে কাজ চালিয়েছেন, যোগ্যতার সঙ্গে কাজ চালিয়েছেন, যিনি বিভিন্ন সময় সোভিয়েত রাশিয়ায় যখন যুদ্ধ চলছে তখন তেলের দামটাকে কমিয়ে টেনে নিয়ে আসার জন্য যা ভূমিকা পালন করেছেন, আপনারা জানেন সেটা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের সময় চোখ রাঙিয়ে কথা বলেছেন, আবার সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্কও রেখেছেন। সারা পৃথিবীতে সফলতম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এস জয়শঙ্করের নামটা আলোচনায় আসে। সেই মানুষটাকে নরেন্দ্র মোদী যেদিনকে শপথ গ্রহণ অনুষ্ঠান বলে দিলেন, নির্দেশ দিলেন যে আপনারা যে 3 জন রাষ্ট্রপ্রধান এই মুহূর্তে, খুব ইম্পর্টেন্ট রাষ্ট্রপ্রধান এই মুহূর্তে পশ্চিম ভারতবর্ষে রয়েছেন, একজন হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুজু রয়েছেন, এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহ রয়েছেন। এদের সঙ্গে আপনি বসে যান যে পারস্পরিক বাণিজ্য এবং অন্যান্য সম্পর্কের উন্নতির জন্য কী করা যায়, ইমিডিয়েটলি বসে যান। মানে অবাক বিষয় আমরা দেখলাম, যেদিনকে শপথ গ্রহণ হলো ঠিক তার পরের দিন সকাল থেকে পরপর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, মালদ্বীপের প্রেসিডেন্ট এবং অবশ্যই বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে এস জয়শঙ্কর বসে গেলেন, এবং বসে 1 ঘন্টা 1 ঘন্টার একান্ত নিভৃত আলোচনা করলেন, এবং যেখানে পরবর্তীকালে বিদেশ নীতির ক্ষেত্রে কী বাণিজ্য সম্প্রসারণ করা যায় প্রাথমিক একটা খসড়া আলোচনা করলেন। খেয়াল করে দেখুন, তখনও তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নাম ঘোষিত নন, কিন্তু তাকে কাজে লাগিয়ে দিলেন নরেন্দ্র মোদী। দিস ইজ স্টেটসম্যানশিপ। পরিষ্কারভাবে বলছি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নরেন্দ্র মোদীর দিকে আঙুলটা তোলেন, আমার খালি মনে হয় দূরকে দেখার দৃষ্টি না থাকলে রাষ্ট্র ব্যবস্থায় যাওয়া উচিত নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী তো হওয়া উচিত নয়। সেই সময় দাঁড়িয়ে যখন তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নাম ঘোষিত হয়নি, তিনি মন্ত্রী শপথ নিয়েছেন, তখন তো জানেন নরেন্দ্র মোদী যে তাঁকে পররাষ্ট্রমন্ত্রী করছে এস জয়শঙ্করকে 3টে দেশের সঙ্গে বসিয়ে দিন। তার মধ্যে খুব ইন্টারেস্টিং হচ্ছে মালদ্বীপ সম্বন্ধে আপনারা নিশ্চয়ই কেউ খবর রাখেন। সেই মালদ্বীপের মোহাম্মদ মইজুজু, এই ভদ্রলোক গত মানে কিছুদিন আগে তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন, সে দেশে ক্ষমতায় আসেন, এবং তিনি চীনপন্থী রাষ্ট্রপতি হিসেবে এসে প্রথমেই ভারতের সঙ্গে সম্পর্কটা খারাপ করেন। অর্থাৎ ভারতবর্ষের সৈন্য সেখানে ডিপ্লয়েড ছিল, তাদের ইন্ডিয়া আউট মুভমেন্ট করে ভারতবর্ষের সমস্ত সেনাদের ওখান থেকে চলে আসতে বাধ্য করেন, চীনকে খুশি করার জন্য করছে। সেই মইজুজু তাকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত করালেন, রাষ্ট্রপতি ভবনে তার পাশে বসে নরেন্দ্র মোদী ছবি তুললেন, মানে ছবি দেখা গেছে, আর এস জয়শঙ্করকে তার পাশে বসিয়ে দিলেন, তার সঙ্গে একান্ত বৈঠকে বসিয়ে দিলেন। অর্থাৎ পারস্পরিক সম্পর্কগুলো ডেভেলপ করো এক্সেপ্ট পাকিস্তান। এবং তারপরেই শপথ গ্রহণের 7 দিনের মধ্যে ছুটে যাচ্ছেন G20 মিটিং ইটালিতে। আমি শুধু যে কথাটা আজকে আপনাদের কাছে বলবো যে দেখুন, একটা রাষ্ট্র ব্যবস্থাকে চালিত করতে গেলে যে দূরকে দেখার দৃষ্টি এবং সার্বজনীনতা, একটা দূরদর্শিতা, সেইগুলো কিন্তু নরেন্দ্র মোদী প্রথম স্পেলেই দেখাচ্ছেন।
বিজেপি অ্যাজ আ টিম, এনডিএ অ্যাজ আ টিম প্রথম দিক থেকে প্রচণ্ড স্পিডে মুভ করেছে, যেটা বারবার আপনাদের বলছি। ইন্ডিয়া জোট বৈঠকের আগে এনডিএ তার বৈঠক কমপ্লিট করে দিয়েছেন। ইন্ডিয়া জোট কিছুটা এগোনোর আগেই শপথ গ্রহণের ডেট ফিক্স করে 72 জন মন্ত্রীকে একসঙ্গে শপথ নিয়েছেন। পরের দিনই তার নাম ঘোষণা করে দিয়েছেন। তারপরে ক্যাবিনেটের মিটিং ডেকে নিয়েছেন এবং তারপরেই তিনি চলে যাচ্ছেন G20 মিটিংয়ে নেতৃত্ব দিতে। সার্বিকভাবে সমস্ত ঘটনাতে একটা রিফ্লেকশন আসে। ইন্ডি জোট যখন ঘরের মধ্যে ঘর এবং নানান ধরনের ক্যালকুলেশন করতে ব্যস্ত, যে কংগ্রেস নেতৃত্ব দেবে না কংগ্রেসের বাইরের শক্তিগুলো, অখিলেশ যাদব না মমতা বন্দ্যোপাধ্যায় তারা নেতৃত্ব দেবেন, সেই নিয়ে দিন্য বিদিন্য সেই সময় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কিন্তু এই স্পেলটা খেললেন। এই স্পেল হিসেবেই আমি দেখব যে একটা ওপেনিং স্পেলে যদি ভালো কেউ রান করে দেয় তাহলে তাকে থামানো মুশকিল হয়। অনেক ভাবনা চিন্তা এই জোটের পেছনে আছে, আমি সেগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। টুকরো টুকরো ঘটনা আমার চোখে লাগছে। দেখুন, খুব দ্রুত উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম ঘোষিত হলো। কে জানতেন যে উড়িষ্যার যিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন এমন একজনের নাম ঘোষিত হলো? আমরা কেউ কল্পনা আনতে পারিনি। আমরা কেউ ভেবেছিলাম সম্বিত মহাপাত্র পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। আমরা ভেবেছিলাম অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রক, তাকে না দিয়ে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে পাঠাবেন হবে। আমরা ভেবেছিলাম ধর্মেন্দ্র প্রধান তিনি মুখ্যমন্ত্রী হবেন। এটা কেউ হলেন না। নতুন একজন আনকরা মানুষকে নিয়ে এসে বিজেপি সেখানকার মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিলেন। সব কিছুই কিন্তু বাধা কথা ধরে হচ্ছে না। যেটা হচ্ছে পেছনে ভাবনা চিন্তা আছে, মানুষকে বিস্মিত করার মতো অনেক ঘটনা ঘটছে, কিন্তু বাংলা কিন্তু বদলাচ্ছে না। বাংলা যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকছে। বাংলা কিন্তু নিজেকে পাল্টানোর কথা ভাবছেন। আপনি দেখুন, এখনও সংঘাতের বাতাবরণ। 10,000 কোটি টাকার উপর তার শেয়ার ফাইন্যান্সিয়াল প্যাকেজটা বাংলা পেয়ে গেল, প্রথম স্পেলেই পেয়ে গেল। বাংলা কিন্তু এখন সংঘাতের বাতাবরণ রয়েছে, ঝগড়ার বাতাবরণ রয়েছে। হরিয়ানার বর্ডারে কিছু কিছু কৃষিজীবী মানুষ বা তথাকথিত বিপ্লবীরা তারা আন্দোলন করছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোনে কথা বলছেন, আমি আপনাদের পাশে আছি। প্রথম দিন থেকে ঝগড়ার মানসিকতা। আর এই ঝগড়ার মানসিকতার জন্যই টাটাও আসে না, আম্বানিরাও আসে না বড় ইনভেস্টমেন্ট নিয়ে। বাংলার শিক্ষিত বেকার পরিযায়ী শ্রমিকদের 55 লক্ষ মানুষের ভিড়ে বাংলার বাইরে কাটাতে হয়, আর বাংলা তার ভোটটা পায় 1000, 2000, 500 টাকা ভিটে। এই পরিবেশ, এই পরিস্থিতিতে বাংলা কিন্তু বদলায়নি। চোরাগোত্তা সন্ত্রাসটা মারাত্মক সন্ত্রাস বাড়ছে। কাকদ্বীপের ঘটনা নিয়ে আপনাদের বলেছি, আমি বলেছি কুচবিহার জ্বলছে, মারাত্মক পরিস্থিতি। নতুন বাংলায় তার প্রতিবেদন করেছি কীভাবে কুচবিহারের ওপর আক্রমণ এসছে। আজকে এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব তেহট্ট নদিয়াতে। তেহট্ট নদিয়ার সেখানে একটি গ্রামে পঞ্চায়েত। সে পঞ্চায়েতে 25 জন সদস্যের মধ্যে 16 জন আছে বিরোধীদের। বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই সম্মিলিত, কানাইনগর সম্মত নাম। সেই পঞ্চায়েতে সবাই মিলে একটা পঞ্চায়েত তৈরি করেছে। আর সেই পঞ্চায়েত তৈরি করার বিরুদ্ধে রয়েছে তৃণমূল কংগ্রেস। বিরোধী আসনে বসছে 9টি আসন নিয়ে। 16টি বিরোধী আসন মিলে সবাই মিলে সম্মিলিত তেহট্টে পঞ্চায়েত করেছে। সেই পঞ্চায়েত ভাঙার জন্য তৃণমূল কি আগ্রাসী ভূমিকা নিয়েছে। যখন এই প্রতিবেদন পেশ করছি তখন পর্যন্ত অনেক বারবার করে সেখান থেকে খবর পাচ্ছি, সারা দিন ধরে ভাঙচুর করা, বোম মারা, আটকে রেখে দেওয়া। এবং তেহট্টের পুলিশের কাছে বারবার তারা সাহায্য চেয়েছেন, বিডিওর কাছে সাহায্য চেয়েছেন যে তাদের বেরোতে দেবে না, পঞ্চায়েত থেকে বেরোতে দেবে না, সারেন্ডার করতে হবে। তোমরা আমাদের ছেড়ে দাও, আমরা 9 জন মিলে তৃণমূলের বোর্ড তৈরি করবো। যেভাবে কুচবিহারের 2টো পঞ্চায়েতকে সারেন্ডার করিয়েছেন, আরও একটি কোন জেলায় শুনছিলাম সারেন্ডার করিয়েছেন। এখন এই পর্ব চলছে, আগ্রাসী ভূমিকা। অর্থাৎ বাংলা কিন্তু বদলালো না। আমি আজকে প্রতিবেদন শেষ করবো তেহট্টের সেখানকার একজন বিজেপির পঞ্চায়েত সদস্য আমাদের টেলিফোনে কি বললেন। এই মুহূর্তে আপনার শুনলে বুঝতে পারবেন, ভারত যখন বদলে যাচ্ছে বাংলা তখন বদলাচ্ছে না। কারণ এর গ্রাম, সেই গ্রামটি হচ্ছে এর গ্রাম, অর্থাৎ তেহট্টের গ্রাম। সেখানে বিরোধী পঞ্চায়েতের উপর কীভাবে আক্রমণ নেমে আসছে একটু শুনুন। নমস্কার, আমি মৃণাল সন্ন্যাসী বলছি, তেহট্ট কানাইনগর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেম্বার। হ্যাঁ বলুন, কি হয়েছে আমাদের? আজকে সকালে আমাদের একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে তৃণমূল কংগ্রেসের দলনেতা এবং সহসভাপতি কানাইনগর ব্লকের তেহট্ট ব্লকের সহসভাপতি প্রেজেন্ট ছিল সেই মিটিংয়ে তাদের সঙ্গে আমরা মিটিং করি। মিটিং করার পরে তারা একটা সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তটা লেখা হয়। 1 কপি বিরোধী দলনেতার কাছে দেওয়া হয়েছে, 1 কপি আমাদের কাছে আছে। তারপরে তারা বাইরে এসে ক্যাচাল করছে যে আমরা যে 16 সদস্যর যে অঞ্চল গঠন করেছি এবং বিরোধীরা ছিল 9 সদস্য, তাদের চেয়ে আমরা এগিয়ে আছি, আমরা অঞ্চল গঠন করেছি। তারা আমাদের সঙ্গে মানে বিভিন্নভাবে ঝামেলা জড়িয়ে অত্যাচার করে সারা দিন আমাদেরকে সকাল 12টা থেকে বিকেল 6:30 পর্যন্ত আমাদেরকে অঞ্চলে আটকে রেখেছে। এবং কোনো ভাঙচুর করেছিল? হ্যাঁ, ওইখানে ভাঙচুর করেছে, বোমা মেরেছে, ইট পাথর মেরেছে এবং আপনাদের বন্দী করে রেখে দিয়েছিল, তাই তো?
আমাদেরকে বন্দি করে রেখে দিয়েছিল এবং দরজা মারার জন্য হুমকি দিয়েছিল, দরজা ভেঙে ফেলার চেষ্টা করেছিল। মানে তেহট্ট কানাইনগর পঞ্চায়েতে, যে পঞ্চায়েতটা বিরোধীদের দখলে আছে। আমি যদি ভুল না বলি মৃণালবাবু, আমি যা খবর পেয়েছি 25 সদস্যের বোর্ডে আপনারা ক্ষমতায় আছেন 16 জন। সেখানে 16 জন। আপনাদের মধ্যে বিজেপির 3 জন, কংগ্রেসের 4 জন, সিপিএম এর 6 জন, নির্দল 3 জন, বিরোধীরা মিলে একটা বোর্ড তৈরি করেছেন, যেখানে তৃণমূল কংগ্রেসে আছেন 9 জন, 8 জন তৃণমূলের, একজন নির্দল, মানে আপনারা 16তে বোর্ডটা তৈরি করে বোর্ড চালাচ্ছেন। সেই বোর্ডটা ওরা চালাতে দেবে না, প্র্যাকটিক্যালি দখল করার চেষ্টায় আছে, তাই তো? আমি যদি ভুল না বলি। হ্যাঁ, এটাই সঠিক। প্র্যাকটিক্যালি ওরা দখল করার জন্য চেষ্টা করছে বা হুমকি দিচ্ছে। আপনি আমাকে একটা কথা বলুন, পুলিশ কি করেছে? পুলিশকে জানিয়েছেন যখন ভাঙচুর করছে আপনাদের? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। নাজিরপুর থানার পুলিশ এবং বড়বাবু ছিল, সমস্ত পুলিশ ছিল, কিন্তু তারা কোনো সাহায্য করেনি। টিএমসি দলদাস হিসাবে কাজ করেছে, তাদের সামনেই ভাঙচুর সব করছে, কিচ্ছু বলছে না। আরেকটা কথা আমাকে বলুন, যেটা আমার একটু জানার দরকার, সেটা হচ্ছে যে বিডিওকে জানিয়েছিলেন? হ্যাঁ, বিডিও সাহেবের সঙ্গে ফোনে কথা হয়েছে, পরে বিডিও সাহেব কোনো ফোনই তুলছে না। যখন জামলা বেঁধে গেল তখন বিডিও সাহেবকে প্রধান ম্যাডাম ফোন করছে, 5 বার 10 বার ফোন করেছে, কিন্তু বিডিও সাহেব ফোন তুলছে না। মানে আপনারা খুব আতঙ্কে আছেন এখন এই মুহূর্তে, তাই তো? একদম আতঙ্কে আছি, কোনোভাবে সাহায্য পাচ্ছি না বিডিও সাহেবের কাছ থেকে। মানে আপনাদের পঞ্চায়েতটা দখল করার জন্য তৃণমূল কংগ্রেসের এই ভূমিকা? হ্যাঁ, আমাদের পঞ্চায়েতটা দখল করার জন্য তৃণমূল কংগ্রেস